এত সব হত্যাকাণ্ড নিয়ে কেন ছেলে বোলানোর গল্প? কোটা সংস্কারে শিক্ষার্থীদের আন্দোলনকে ঘিরে 2 শতাধিক প্রাণহানির বিচার চেয়ে বিক্ষোভ অব্যাহত। শিক্ষার্থীরা চাকরিতে কোটা সংস্কার আন্দোলন করেছিল। একটা যৌক্তিক আন্দোলনকে সরকার যেভাবে দমন করতে চেয়েছেন, কোনো সভ্য গণতান্ত্রিক দেশে এমন আচরণ সরকার করতে পারে কিনা এ নিয়ে যে কারো মনে প্রশ্ন ওঠা স্বাভাবিক। সে প্রশ্ন পুরো দেশের মানুষের সামনে উঠেছে বলেই শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন ছড়িয়ে পড়েছে বাংলাদেশের সব প্রান্তে। স্বাধীন বাংলাদেশ এমন প্রতিবাদ এর আগে কখনো দেখেছি কিনা ইতিহাসবিদরা গবেষণা করে হয়তো বলতে পারবেন। তবে একটা বিষয় পরিষ্কার করে বলা যেতে পারে, সরকার যেসব ভুল এর মধ্যে করেছে সেগুলো যেন ইতিহাসের পাতায় সঠিকভাবে উঠে আসে। এর একটি তালিকা অন্তত থাকা প্রয়োজন। না হলে এই দেশে ইতিহাস বিকৃতির যে প্রতিযোগিতা চলছে তাতে চোখের সামনে ঘটে যাওয়ার বিষয়টাকেও শাসন গোষ্ঠী নিজেদের মতো করে মিথ্যা ব্যাখ্যা দিয়ে দিতে পারে। এই যেমন বাংলাদেশের মানুষ লাইভে ভিডিওতে দেখতে পেয়েছে পুলিশের গুলিতে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র সাঈদের মৃত্যু হয়েছে, যে মৃত্যুর কারণে এই আন্দোলন ছড়িয়ে পড়েছে পুরো দেশে। সেই সাঈদ হত্যার মামলার আসামি করা হয়েছে 16 বছরের এক কিশোরকে। এদিকে আন্দোলনে পুলিশ বলেছে আন্দোলনের মানুষের মৃত্যু সন্ত্রাসীদের গুলিতে হয়েছে। এর মনে সরকার ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিজেদের করা জঘন্যতম অপরাধের দায় নিতে চাচ্ছে না। এ থেকে আমরা কি বুঝতে পারি? খুব সহজেই বোঝা যাচ্ছে এমন অপরাধ সরকার করতেই থাকবে এবং অন্য কারো উপর দায় চাপিয়ে দিবে। ইতিহাস নিজেদের মতো করে লেখার চেষ্টা করবে। এজন্য এই আন্দোলনে যা যা ঘটেছে, সরকার যা ভুল কিংবা অন্যায় করেছে এর সঠিক তালিকা থাকা প্রয়োজন। তবে ভুল ও অন্যায়ের সংখ্যা এত বেশি যে তালিকাটা ভূত করে অনেক বড় হয়ে যাবে। এর মধ্যে কয়েকটা ভুলের কথা তুলে ধরা যাক। 1. শিক্ষার্থীরা কোটা সংস্কারের দাবি জানিয়েছিলেন। সেটা একটা যৌক্তিক দাবি ছিল। তাদের সঙ্গে প্রথমেই তো আলোচনা করা যেত। সরকার কেন আলোচনায় গেল না? যে কোনো গণতান্ত্রিক সরকার হলে তাদের সঙ্গে আলোচনায় বসত। জনগণের যৌক্তিক দাবিতে তোয়াক্কা না করার যে চর্চা আমরা 1 যুগ ধরে দেখতে পাচ্ছি, সেটার প্রতিফলনে আমরা দেখলাম। 2. আন্দোলনরত শিক্ষার্থীদের রাজাকার কিংবা রাজাকারের নাতেপতি বলা হয়েছে। প্রধানমন্ত্রী পরবর্তী সময়ে অস্বীকার করেছেন যে তিনি শিক্ষার্থীদের রাজাকার বলেননি। যদিও ধরেও নেই তিনি বলেননি, কিন্তু সরকার দলীয় সংগঠনগুলোর নেতাকর্মীরা তো এখনও শিক্ষার্থীদেরকে রাজাকার বলেই যাচ্ছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। যে আন্দোলনকে দেশের বেশিরভাগ মানুষ স্বাগতম জানিয়েছেন, সেসব শিক্ষার্থীদেরকে রাজাকার হিসেবে উপস্থাপন করা মানে দেশের বেশিরভাগ মানুষই এক অর্থে রাজাকার বানিয়ে দেওয়া। 3. শিক্ষার্থীদের উপর ছাত্রলীগ, যুবলীগ বা হেলমেট বাহিনী লেলিয়ে দেওয়া। নারী শিক্ষার্থী সহ অনেক ছাত্রছাত্রীকে তারা বেধড়ক পিটিয়েছে। সেসব ভিডিও ছড়িয়ে পড়েছে দেশের আনাচে কানাচে। অনেক জায়গায় তারা আন্দোলনকারীদের উপর সরাসরি গুলি চালিয়েছে। সবাই দেখতে পেয়েছেন যে কিভাবে একটা যৌক্তিক আন্দোলন সরকার নিজেদের পেটুয়া বাহিনীকে দিয়ে দমন করতে চাইছে। 4 নম্বর, হেলমেট বাহিনী দিয়ে যখন আন্দোলন দমন করা যায়নি, তখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নামানো হয়েছে। এর আগে আমরা দেখতে পেয়েছি কিভাবে পুলিশ ও অন্যান্য বাহিনী সরাসরি গুলি করে ছাত্র জনতাকে হত্যা করেছে। আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোর বিবৃতিতেও তা উঠে এসেছে। এসব হত্যাকাণ্ডের মতো জঘন্যতম কাজ করার মাধ্যমে এ সরকারকে এখন স্বৈরাচারী বলে অভিহিত করা হয়েছে। দেশের সাধারণ শিক্ষার্থী থেকে শুরু করে সারা দেশের আম জনতা এখন এই আন্দোলনে সামিল হয়েছে। 5 নম্বর, আন্দোলন যখন সর্বস্তরে ছড়িয়ে পড়েছে এবং সরকার যখন বুঝতে পেরেছে অবস্থা বেগতিক, তখন ইন্টারনেট বন্ধ করে দিয়েছে। কারফিউ দিয়ে শিক্ষার্থী ও সাধারণ জনগণকে রাস্তা থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেছে। সরকার যোগাযোগের সব মাধ্যম বন্ধ করে দিয়ে কত মানুষ হত্যা করেছে, এ প্রশ্ন এখন সবার মুখে। কেন ইন্টারনেট বন্ধ করে দেওয়া হলো? কেন কারফিউ জারি করা হলো? এ প্রশ্ন এখন সবাই করছেন। কত মানুষ মারা গেছে এর সঠিক হিসাবই বাকি, কিন্তু কোথাও কোনো সঠিক জবাব নেই। 6 নম্বর, কারফিউ কিছুদিন চলার পর শুরু হয়েছে ধরপাকড়। যদিও সরকার বলেছে শিক্ষার্থীরা জ্বালাও পোড়াও করেনি, করেছে তৃতীয় পক্ষ। অথচ দেশের কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রাস্তা থেকে বাসা থেকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে ঠিক পাকিস্তানি সেনাদের মতো করে। তরুণ ছেলেমেয়েরা আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে। তাদের অভিভাবকরা ভয়ের মধ্যে আছেন। কেন আপনারা তাদের ধরে নিয়ে যাচ্ছেন? আন্দোলনের সমন্বয়কদের যেভাবে উঠিয়ে নিয়ে যাওয়া হয় তা কোনোভাবে নৈতিক ও আইনিভাবেই সমর্থন করা যায় না। অথচ বলা হলো তাদের নাকি নিরাপত্তা দেওয়ার জন্য নেওয়া হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় হাসপাতাল থেকে তুলে নেওয়া কেমন নিরাপত্তা? সমন্বয়কারীরা নিজেরা তো এই নিরাপত্তা চাননি। এ থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে সরকার এখন দেশের সবাইকে সন্দেহ করছে। তারা দেশের সব সাধারণ
নাগরিককে সন্দেহের তালিকায় দেখছি। কেবল একটি স্বৈরাচারী সরকারের পক্ষেই এভাবে দেশের বেশিরভাগ নাগরিককে সন্দেহ করা সম্ভব, কারণ তারা জানে অনেকগুলো অপরাধ তারা এর মধ্যে করে বসে আছে। দেশের মানুষ এখন ক্ষমতাসীনদের স্বৈরাচারী সরকার বলছে। এত কিছুর পরেও সরকার ভাবছে সব দোষ অন্যদের, নিজেরা দোষ করে অন্যদের গাড়ি চাপানো শুরু করেছে। বিক্ষুব্ধ বর্তমান প্রজন্মকে কি এসব ছেলে বোলানোর গল্প দিয়ে মন গলানো সম্ভব?